রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার ও আরাকান আর্মির উপর চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। পিআর জুলাই সনদের আইনি ভিত্তি সহ অভিন্ন কয়েকটি দাবিতে মাঠে ইসলামী দলগুলো। পূরণ না হলে নভেম্বরে জোটবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি। চলতি মাসে ইতিবাচক সাড়া মিলবে আশা। রাত থেকে বজ্রসহ বৃষ্টি, মিরপুর মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা। পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল অনেক যানবাহন, দুর্ভোগে মানুষ। এবং ৭ কলেজের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট। অস্তিত্ব হারাবে উচ্চ মাধ্যমিক শাখা। নারী শিক্ষা সংকোচনের শঙ্কা। আলোচনার পরই সিদ্ধান্ত। ভোরের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো জাতিসংঘ সদর দফতরে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কঠোর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি খাদ্য সরবরাহ সহায়তা চালু রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে ৯৬ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে বিশেষ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের বিষয়বস্তু মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা। বক্তারা মিয়ানমারের জাতিগত নিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার সমাধানের জন্য রূপরেখা তৈরির আহ্বান জানান। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সফরসঙ্গী এনসিপির ২ নেতা। প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যা শুরুর ৮ বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা এখনো অব্যাহত রয়েছে। সংকট নিরসনের উদ্যোগ খুবই সীমিত। আন্তর্জাতিক অর্থায়নও ভয়াবহ ঘাটতির মুখে। এর ফলে বাংলাদেশও সামাজিক এবং পরিবেশগতভাবে চরম হুমকির মুখে উল্লেখ করে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৭ দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan. Pursue accountability and restorative justice. Dismantle the narco-economy and combat transboundary crimes. ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করে। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. এ সময় যুক্তরাষ্ট্রে পড়তে আসা রোহিঙ্গা শিক্ষার্থী সায়েদ আলা আবেগঘন বক্তব্য রাখেন। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গারা দেশে ফিরতে চায়। These people were killed in a drone attack by the Arakan army on 5th August 2024. শেষ হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। শেষ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর। জাতিসংঘ সদর দপ্তরে প্রথম রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের পর বাংলাদেশকে
$96 মিলিয়ন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঘোষণা অনুযায়ী $60 মিলিয়ন অনুদান দেবে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য দেবে $36 মিলিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। গণতান্ত্রিক উত্তরণে বাধা তৈরির চেষ্টা দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি তার। গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে দাবি করেন বিএনপির এই নেতা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। যুক্তরাষ্ট্র সফরে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তবে ভোট বানচালে আওয়ামী লীগকে কিছু আন্তর্জাতিক মহল সহযোগিতা করছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভিযোগের বিষয়ে অনেকটা একমত বিএনপিও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখা যাচ্ছে। জাতীয় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন তিনি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। সালাউদ্দিন আহমদ বলেন, যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা চায় না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআর আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পরাজিত শক্তির ষড়যন্ত্র জনগণ মোকাবেলা করবে। এদেশে যারা পরাজিত শক্তি অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে, সেই টাকাগুলো খরচ করছে নাশকতামূলক কাজ। কিন্তু এই দেশের মানুষের শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে যাচ্ছে, ভেসে গেছে। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে 11 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। মঙ্গলবার দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অপ্রাসঙ্গিক। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। জুলাই অভ্যুত্থানের পর থেকেই মৌলিক সংস্কার সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি ইসলামী দল কর্মসূচিও পালন করে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে হতে হবে ফেব্রুয়ারির নির্বাচন। দাবি আদায়ে 11 দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। আন্দোলন চলমান থাকলেও 15 ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় পিআরে ভোট হলে স্বৈরাচার পুনর্বাসনের দাবি অপ্রাসঙ্গিক বলেও জানান পরোয়ার। আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। এই দিন একই রকম দাবিতে কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলো। গণহত্যাকারীদের বিচার চাইছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসে দাবি আদায় না হলে আগামী মাসে একই মঞ্চ থেকে কর্মসূচি দিতে চায় ইসলামী দলগুলো। নেতাদের আশা, চলমান আন্দোলনের মধ্যেই সমাধানের পথ খুঁজবে সরকার। তবে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গড়িমসি হলে
জোটগত আন্দোলনের হুঁশিয়ারি দলগুলোর। শফিক মুন্সির রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ প্রায় অভিন্ন বেশ কিছু দাবিতে গত 18 সেপ্টেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দল। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও ইতিবাচক সাড়া না পাওয়ায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো। নেতাদের আশা, চলতি মাসে কর্মসূচির মধ্যেই সরকারের পক্ষ থেকে মিলবে ইতিবাচক সাড়া। জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করে যারা যারা এই আন্দোলনে সহমত পোষণ করেছে, আমরা মনে করেছি যে এই বিষয়টা আমাদের রাজপথে আন্দোলনের মাধ্যমে এটা অর্জন করতে হবে। আমরা মনে করি যে এটা আমাদের দাবি উত্থাপিত হয়েছে, কিছু আন্দোলন হয়েছে, আলোচনা চলছে, এর মধ্য দিয়েই জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা বাস্তবায়িত হয়ে যাবে বলে আমরা আশাবাদী। তবে চলতি মাসের মধ্যে দাবি পূরণ না হলে নভেম্বরে একই মঞ্চ থেকে বড় পরিসরে কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি এই নেতার। যখন সরকার কোনো বিষয়ে বলিমিশি করে তখন ময়দানের থেকে চাপ দেওয়া হয়, তারপর হয়তো তার পরিবর্তন আসে। আমাদের ধারণা ছিল যে দাবিগুলো মূল্যায়ন করবে, বিবেচনায় নিবে। আমরা দেখছি যে কোনো মূল্যায়ন করতেছে না, বিবেচনাও করতেছে না। এখন তো আমাদের রাজপথে ছাড়া কোনো পথ দেখতেছি না। সম্ভাব্য সময় এরকম নভেম্বরের আগে পরে আমরা একটা জায়গায় স্পষ্ট হতে পারবো এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, আন্দোলনের মধ্যেও সরকারের জন্য খোলা থাকবে আলোচনার দুয়ার। তবে সরকার উদাসীন থাকলে রাজনৈতিক মিত্রদের সঙ্গী করে মাঠে নামবেন বৃহত্তর কর্মসূচি নিয়ে। একটা পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে এটা নিষ্পত্তি হওয়া সম্ভব। অভিন্ন কর্মসূচিতে যেসব দল আমরা একমত হয়েছি, আমরা আবার এইসব দলের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা করি পরবর্তী করণীয় কৌশল কর্মসূচি কোন দিকে আমরা যাব, দেন উই উইল ডিসাইড, এবং এই কর্মসূচির সুফল আমরা ইনশাআল্লাহ পাবো। 9 দিন গণসংযোগের পর অক্টোবরের মাঝামাঝিতে রাজধানীতে পৃথক সমাবেশ করবে ইসলামী দলগুলো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শাপলা প্রতীক কমিশনের তফসিলে নেই, তাই বিকল্প প্রতীকের জন্য এনসিপিকে চিঠি দেওয়া হবে। এদিকে দলীয় নিবন্ধন নিয়ে প্রতিক্রিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, শাপলা পেতে আইনি বাধা না থাকলেও বৈষম্যমূলক আচরণ করছে ইসি। বেশ কিছুদিন ধরে আলোচনায় এনসিপির নিবন্ধন এবং প্রতীক। এনসিপির প্রত্যাশিত শাপলা ইসির তালিকায় না থাকায় শুরু হয়েছে সংকট। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। তবে এনসিপির চাওয়া শাপলা প্রতীক কমিশনের তফসিলে নেই, তাই বিকল্প প্রতীকের জন্য দলটিকে চিঠি দেওয়া হবে। প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে, একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। নাগরিক পার্টির চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে, তারা একটা প্রতীকের কথা বলেছেন, সেটা ঠিক আছে। নিবন্ধন পাওয়ার খবরে রাতে সংবাদ সম্মেলন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে ইসি। বলেন, শাপলা প্রতীক পেতে সংগ্রাম জারি রাখবে এনসিপি। আমরা শাপলা পেতে কোনো আইনি বাধাও দেখছি না, কোনো রীতিনীতির বহির্ভূত কোনো কাজও দেখছি না। ইসি বরঞ্চ এখানে একটি স্বৈরাচারীমূলক এবং বৈষম্যমূলক আচরণ করছে। তাদেরকে আচরণ পরিহার করে দেশের এবং জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা তাদের কাছে আবেদন করছি। জনগণকে সাথে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে এবং দেশীয় যে আইন রয়েছে তার ভিতরে আমরা আমাদের প্রতীক প্রশ্নে আমাদের এই সংগ্রাম আমরা জারি রাখব। যত প্রভাবশালী শাসকই হোক, আওয়ামী লীগ ফেরাতে চাইলে তার পতন হবে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি। এনসিপির শাপলা প্রতীকে যখনই হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিভিন্ন মহল।
আলাদা অনুষ্ঠানে পুলিশ, র্যাব ও এনটিএমসি প্রধান আরও বলেন, ভোট আয়োজনে পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। পরিবেশ ঠিক রাখতে দাগী অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। গুজব ঠেকাতে তৎপর রয়েছে সব সংস্থা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা। বিভিন্ন পরিকল্পনা তুলে ধরছে আইন শৃঙ্খলা ও নজরদারি কার্যক্রমে জড়িত সব সংস্থাও। র্যাব মহাপরিচালক জানান, অস্থিতিশীলতা তৈরির পথ বন্ধ করে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থানে রয়েছে তার বাহিনী। নির্বাচন করার জন্য যে রকম আইন শৃঙ্খলা পরিবেশ দরকার, সেরকম আইন শৃঙ্খলার একটি পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য এবং র্যাব তো অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি। খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়ার আধ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও কেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলো এই প্রশ্ন তুলে পুলিশ প্রধান বলেন, নির্বাচন সামনে রেখে জল ঘোলা করার চেষ্টা করছে বিভিন্ন মহল। আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই। একজনকে অ্যারেস্টও করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে? সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়, এটাই হচ্ছে হয়তো গোল। দুর্গাপূজার নিরাপত্তা ও পরিবেশ মনিটরিং করতে অ্যাপ উদ্বোধনের অনুষ্ঠানে এনটিএমসি এর পরিচালক বলেন, দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে একটি মহল। গুজব ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা প্রত্যেকটা ঘটনার ফ্যাক্ট চেক করছি এবং আমাদের মতো এরকম ফ্যাক্ট চেক এরপর আর কিছু নাই, কারণ যেহেতু আমাদের লোক গ্রাউন্ডে আছে। গতবারের তুলনায় এবার গুজবের সংখ্যাটা কম। আমি বলবো যেগুলো আসছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো আবার আমরা কাউন্টার করছি ভেরি স্ট্রংলি। যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন তারা এটা করছেন। আরো জানান, নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। 31,576 আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বগুড়া সিরাজগঞ্জ জুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ আবারও শুরু। ভূমি অধিগ্রহণে সরকারের অর্থ বরাদ্দ। ঢাকা উত্তরাঞ্চল ট্রেন যোগাযোগের সময় বাঁচবে 4 ঘন্টা। রাতভর বজ্রসহ বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে। এতে ভোর থেকে বিপাকে পড়েন সাধারণ মানুষ। ভারী বর্ষণের কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় গাড়িতে পানি ঢুকে সড়কে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। এছাড়া কাজের প্রয়োজনে যারাই ঘর থেকে বের হয়েছেন সবাইকেই বিপাকে পড়তে হয়। রাজধানীর মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে এখনও জলজট রয়েছে। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। শাবাব, রাতভর ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মিরপুরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোর থেকেই আসলে জলাবদ্ধতার কারণে একটি ছোটোখাটো যানজটই সৃষ্টি হয়েছে বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে এবং ঠিক মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনের নিচে ওই অংশটিতে আসলে জলাবদ্ধতা এতটা প্রকট যে আসলে ওইখানে গাড়িগুলো যেতেও ভয় পাচ্ছে। কিছু কিছু গাড়ি আমরা দেখছি যে এখানে দাঁড়িয়ে আছে। জলাবদ্ধতার কারণে কিন্তু পানি ঢুকে কিছু গাড়িকে আমরা বিকল হতে দেখেছি। আমরা দেখেছি যে রাস্তার পাশে এই যে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, তারা কিন্তু এই জলাবদ্ধতার মধ্যে দিয়ে আসতে গিয়ে কিন্তু গাড়িগুলো বিকল হয়ে পড়েছে। এবং আপনারা জানেন যে আজকে ছুটি চলছে, কিন্তু পূজার ছুটি, তো যার কারণে সকাল থেকে যাত্রীদের আনাগোনা কম হলেও জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন ঘর থেকে আমরা যারা দেখতে পেয়েছি যে ট্রাক তারপরে ওষুধ সরবরাহকারী গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা বিশেষ কাজে যারা বের হয়েছেন জরুরি প্রয়োজনে সকাল সকাল যারা বের হয়েছেন কিংবা বাড়ি ফিরছেন যারা এই ছুটিতে, তারা কিন্তু একটু বিপাকেই পড়েছেন বলা চলে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীরা আসলে এখানে আসতে গিয়ে আসলে তারা জলাবদ্ধতার কারণে থেমে যেতে হয়েছে তাদেরকে। অনেকে জুতো হাতে নিয়ে পায়ে হেঁটে কিছু দূর এগিয়ে যেখানে জলাবদ্ধতা কম বা যেখানে গাড়ি আছে সেই পর্যন্ত যেতে হচ্ছে। গাড়ি থেকে নেমে হেঁটে কিছু দূর যেয়ে তারপরে আবার গাড়িতে উঠতে হচ্ছে। তো সব মিলিয়ে এখানে আসলে
জলাবদ্ধতার কারণেই কিন্তু এই সমস্যাটার তৈরি হয়েছে এখানে। এবং আমরা এটা আসলে প্রায়শই দেখি যে কিছু বৃষ্টি হলেই কিন্তু রাজধানীর কিছু সড়কগুলোতে কিন্তু সবসময় এরকম জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হয়। আমরা রাজধানী ঘুরে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশি, তারপর মতিঝিল, বিজয় সরণি, এরকম বেশ কিছু জায়গায় আমরা জলাবদ্ধতা দেখতে পেয়েছি। এবং যদিও এখন বৃষ্টি নেই, তবে গতকাল রাত থেকেই কিন্তু আপনারা জানেন যে অনেকটা ভারী বৃষ্টি পড়েছে এবং এই যার বৃষ্টির প্রভাবে কিন্তু বেশ এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে রাস্তায় গাড়ি কম থাকলেও কিন্তু এখানে যেটা হয়েছে যে রাস্তায় গাড়ি কম থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে এই জলাবদ্ধতার কারণে অনেক গাড়ি কিন্তু যেতে পারছে না, তারা আটকে আছে এবং যার কারণে কিন্তু একটা যানজট সৃষ্টি হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বাইক, মোটরসাইকেল, ট্রাক, তারপরে প্রাইভেট কার এখানে আছে। এবং এই যে এই সামনের যে জায়গাটি, কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচের যে জায়গাটি, ঠিক এই জায়গাটিতেই জলাবদ্ধতার কারণে কিন্তু এইখানে অনেকগুলো গাড়ি কিন্তু মুভ করতে পারছে না, কিন্তু এখানে একটা কৃত্রিম যানজট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ খবর। বৃষ্টিতে রাজধানী জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে এক ব্রিফিংয়ে অন্য 2 পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টার বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি। পথে পথে রয়ে গেছে কয়েক দিনের সহিংসতার ক্ষতচিহ্ন। মোড়ে মোড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, মাঠে দেখা গেছে সেনাবাহিনীর অবস্থানও। মঙ্গলবার চতুর্থ দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা। তবে জেলার 2টি প্রধান সড়কে নেই কড়াকড়ি, ফলে দূরপাল্লার বাস সীমিত পরিসরে চলাচল করতে পারছে। ঢাকা থেকে আসছিলাম সাজেক থেকে ফেরার পথে আমি খাগড়াছড়িতে আটকে যাই। 2 দিন থাকার পর আপাতত দেখলাম গাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমি অপেক্ষা করছি গাড়ি ছাড়া। পুরোপুরিভাবে স্বাভাবিক হয় না, এখন আমরা রিক্সের মধ্যে আছি। অবরোধের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, যেমন বাজারে যাওয়া যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার খাগড়াছড়ি সেনানিবাসে ব্রিফিং করে সেনাবাহিনী। এতে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। অন্য 2 পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে বলে সতর্ক করে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সুপার। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা, দেন ক্ষতিপূরণ সহ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এখানে যে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। এখানে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে বাধা দিতেই পার্বত্য এলাকা অশান্ত করার চেষ্টা করেছিল ফ্যাসিস্টরা। তবে পাহাড় এখন শান্ত। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়, কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে এবং পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। রাজধানীর 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী অবস্থানে শিক্ষক শিক্ষার্থীরা। এক পক্ষ বলছে অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভাগাভাগির ফলে অস্তিত্ব সংকটে পড়বে উচ্চ মাধ্যমিক শাখা, আর মহিলা কলেজে ছেলেদের ভর্তির সিদ্ধান্তে স্বকীয়তা হারানোর শঙ্কায় শতবর্ষের ঐতিহ্যবাহী 2 বিদ্যাপীঠ। ঐতিহ্য নষ্ট না করে নতুন স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের। খসড়া অধ্যাদেশে অংশীজনের আপত্তির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছেন প্রশাসক। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর 7 কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য সম্প্রতি অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অধ্যাদেশ অনুযায়ী দুপুর পর্যন্ত চলবে একাদশ শ্রেণীর ক্লাস, আর বিকেল থেকে চলবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ মনে করেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অস্তিত্ব সংকটে পড়বে উচ্চ মাধ্যমিক শাখা। হাইব্রিড মডেল, যে মডেল বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও এক্সিকিউট করা হয়নি, এটা যে অ্যাডজাস্টমেন্টটা সেটা হবে কিনা এটাও নিয়ে কিন্তু বড় শঙ্কা রয়েছে। উচ্চ মাধ্যমিকের এরা হচ্ছে সকাল 8টা থেকে শুরু করে 2:30, 3টা পর্যন্ত প্র্যাকটিক্যাল সহ ব্যবহার করে, ফলে এক ধরনের মনে হবে যে ঢাকা কলেজ এইখানেই এক ধরনের উদ্বাস্ত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় হোক, কলেজগুলো তার সক্রিয়তা নিয়ে উচ্চ শিক্ষাটা যেন চালিয়ে যেতে পারে। প্রস্তাবনায় বাদ দেয়া হয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস ও দর্শন সহ বেশ কিছু মৌলিক বিষয়। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যের সুযোগ করে দিতেই 7 কলেজের 25,000 আসন কমিয়ে 11,000 করা হয়েছে। রাষ্ট্র যদি আবার এই 7টা কলেজকে কম্বাইন করে 1200 শিক্ষাগারের আসন যদি খেয়ে দেয় বা বিলীন করে দেয়, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই সাফার করব। বায়োকেমিস্ট্রি একটা কেমিস্ট্রি ব্রাঞ্চ, আমাকে তো কেমিস্ট্রি রাখতে হবে। ফান্ডামেন্টাল সাবজেক্ট ছাড়া কিন্তু অন্য সাবজেক্টের কোনো গুরুত্ব নেই। আপনার মডেলকে আপনি ঢাকার বাইরেও হোক, ঢাকার ভিতরে অন্য কোনো জায়গায় আপনি এটাকে বাস্তবায়ন করেন। ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা গার্লস কলেজে হবে নতুন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক্লাস, সেখানে ভর্তি নেওয়া হবে ছেলেদেরও। এই সিদ্ধান্তে নারী শিক্ষা সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। ইডেন মহিলা কলেজ, এখানে মহিলা কলেজ, এখানে কেন সহশিক্ষা চালু করাবে? এখানে কেন ছেলে প্রবেশ করবে? আমরা যদি কম্বাইন পড়ার ইচ্ছা থাকতো তাহলে তো আমি গিয়ে তিতুমিরে ভর্তি হতাম, আমি তো বাংলা কলেজে ভর্তি হতাম। আমি তো আমার ইচ্ছা নাই দেখি তো আমি ইডেন মহিলা কলেজে ভর্তি হয়েছি। তবে সংকট নিরসনে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না শিক্ষার্থীদের আরেকাংশ। যদি বলা হয় যে কালকে কেউ বলে বিশ্ববিদ্যালয় হবে না, তাহলে হাজার হাজার শিক্ষার্থী কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই কিন্তু রাস্তায় নামবে। আর কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই 7 কলেজের অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সংকট বাড়বে বলে মনে করেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার আগেই আপনাকে ওই ফিলোসফিটা নির্ণয় করে ফেলা দরকার ছিল। আমরা কি আরেকটা মিনি জাতীয় বিশ্ববিদ্যালয় চাই এখানে 7 কলেজের জন্য? প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক বলছেন খসড়া অধ্যাদেশের যেসব বিষয়ে অংশীজনের আপত্তি আছে সেসব বিষয়ে সমাধান করা হবে আলোচনার মাধ্যমে। যেহেতু এখন এটা নিয়ে সবাই মাঠে আছেন, এগ্রিপ্ট, সংক্ষুব্ধ, সেই জায়গাটা নিরসনের জন্য অন্তত শিক্ষক ছাত্র এদের সাথে একটা ডায়ালগের ব্যবস্থা করা। একদিকে 7 কলেজের ঐতিহ্য রক্ষা, অন্যদিকে দীর্ঘদিনের সংকট উত্তরণ, এই দুই বিষয়ের সমাধানে প্রশাসন আন্তরিক বলে জানান প্রশাসক। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাড্ডা কালী মন্দিরে কর্তব্যরত পুলিশ সদস্যদের মালামাল সহ 30 রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাড্ডা থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বাড্ডা থানার এক উপপরিদর্শক সহ 7 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজো চলছে। পুজো নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপেই মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে এর মধ্যেই রাজধানীর বাড্ডা কালী মন্দিরে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদেরই মালামাল সহ 30 রাউন্ড গুলি চুরি হয়ে যায়। পূজা আয়োজক কমিটির সদস্যরা জানান, সোমবার মধ্যরাতে মণ্ডপের মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য মণ্ডপের পাশেই একটি 2 তলা নির্মাণাধীন ভবনে বিশ্রামের ব্যবস্থা করা হয়। তবে পুলিশ সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকায় গভীর রাতে চুরির ঘটনা ঘটে। পুলিশের মানিব্যাগ এবং ওই টাকা নিয়ে মোবাইল নিয়ে গেছে, কিন্তু ওই যে অন্য কিছু যে হারাইছে এটা আমরা তখন শুনি নাই। হয়তো এই সাইড সুইট দিয়ে আসছে, আর নাহলে তো মনে করেন এই জায়গায় আসার কোনো ওয়ে নাই। এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে বাড্ডা থানার এসআই মোবাশ্বির সহ 7 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং বাড্ডা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। চুরি হওয়া গুলি ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিএমপি। ঘুমিয়েছিল সকালবেলা, পরে তাদের পার্সোনাল বিলঙ্গিংস এবং ওখানে ব্যাগের ভিতরে আপনার যে 30 রাউন্ড রাবার বুলেট ছিল, ঘুম থেকে উঠে দেখে এগুলো নাই। পরবর্তীতে আশেপাশে সার্চ করে ওই 30 রাউন্ড রাবার বুলেট এগুলো পাওয়া গেছে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে 7 জনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে নিরাপত্তা বাহিনীকে আরো সতর্ক থাকার আহ্বান জানান মণ্ডপে পুজো দিতে আসা সনাতন ধর্মাবলম্বীরা। কমিটির লোকেরা বা নিরাপত্তা কর্মী যারা আছে সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে সামনের দিনগুলোতে এই ধরনের কোনো পরিস্থিতি না হয়। আমার নজরে ভাই আরেকটু সতর্ক হওয়া উচিত ভাই, আরেকটু। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলেও জানায় পুলিশ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
ভোরের সময় আরও থাকছে। ভূমি অফিসগুলো যেন দুর্নীতির আখড়া, দালালের দৌড়াতে মাসের পর মাস ঘুরেও মিলে না সেবা। টাকা দিলেই তড়িৎ গতিতে সমাধান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস। প্রশাসনের আশ্বাসে 5 আগস্ট পর্যন্ত খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। বিস্তারিত জানাতে খাগড়াছড়িতে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। জিতেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি এখন অনেকটা শান্ত। গতকাল যুগ্ম ছাত্র জনতা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাহাড়ের যে তাদের চলমান অবরোধ কর্মসূচি চলছিল তা শারদীয় দুর্গা উৎসব এবং প্রশাসনের তাদের উত্থাপিত 8 দফা দাবি প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আগামী 5 অক্টোবর পর্যন্ত এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে। এদিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি বিরাজ করলেও প্রশাসন থেকে জারি করা 144 ধারা এখনো খাগড়াছড়ি পৌর এলাকা, খাগড়াছড়ি সদর উপজেলা এবং খাগড়াছড়ি গুইমারা উপজেলায় এখনো বলবৎ রয়েছে। আজ অবরোধ না থাকলেও জনমনে এখনো তেমন স্বস্তি বিরাজ করছে না। তাদের মনে আতঙ্ক এখনো কাটেনি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শিতার মেডিকেল রিপোর্ট প্রকাশিত হওয়ায় তা নিয়ে জনমনে একটু সংশয় দেখা দিয়েছে। আবার কি হয় না হয় এই আতঙ্কে তারা ভুগছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যতদিন না পর্যন্ত পার্বত্য মানে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত 144 ধারা জারি করা থাকবে। তার পরিপ্রেক্ষিতে আজ অফিস সময়ে বোঝা যাবে 144 ধারা খাগড়াছড়িতে থাকছে কি থাকছে না। অপরদিকে নিরাপত্তা বাহিনী জানান খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের চলমান যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার থাকবে এবং যে তল্লাশি অভিযান চলছে সেই তল্লাশি অভিযানও অব্যাহত থাকবে। গত 23 সেপ্টেম্বর রাতে এক মারমা স্কুল ছাত্রী বাসা থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ দর্শনকারীদের হাতে সংঘবদ্ধভাবে দর্শন হয় এবং তার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে। আজ সড়ক অবরোধ প্রত্যাহার করার ফলে জনমনে স্বস্তি ফিরে করছে এবং যানবাহনগুলো সকাল থেকে চলাচল করার প্রস্তুতি নিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ি থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া। রাজশাহীর ভূমি অফিসগুলোতে দালালের দৌরাত্মে অসহায় সেবা প্রত্যাশীরা। ভূমি অফিসগুলোর শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন ভুল ত্রুটি ধরে ভুক্তভোগীদের ঘোরাচ্ছেন মাসের পর মাস। তবে দালালদের টাকা দিলেই মিলছে সেবা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া ইউনিয়ন ভূমি অফিস। অভিযোগ আছে প্রতিদিন এই অফিসে সেবা নিতে আসা অধিকাংশ গ্রাহককে সেবা দেন গিয়াস ও শামীম নামের 2 দালাল। একথা স্বীকার করেছেন অফিস সহায়ক মাহফুজুর রহমান। এমনকি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামীমা আক্তার গিয়াসের মোটরসাইকেলে করে এলাকায় ঘুরে ঘুরে জমির তদন্তের কাজ করেন। শামীমা আক্তার বলেন অনেক মৌজা না চেনার কারণে মাঝে মধ্যে গিয়াসের সঙ্গে যাওয়া আসা করেন তিনি। গিয়াস আমাকে হেল্প করে না, আমি কোনো জায়গা যদি চিনতে না পারি তাহলে ওনাকে বলি আপনি আমাকে লোকেশনটা চেনাই। দালাল উনি দালাল কিনা ওনার সাথে দালালের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যে জায়গাটা চিনি না ওনাকে খালি বলি, উনি আমাকে লোকেশনটা চেনাই দেয়। অভিযোগ রয়েছে রাজশাহীর 9টি উপজেলার বেশিরভাগ ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে দালালদের রয়েছে সখ্যতা। তাই খাজনা খারিজ ও নামজারি করতে আসা গ্রাহকদের হয়রানির শিকার হতে হয় পদে পদে। সময় লাগে মাসের পর মাস। তবে টাকা দিলে তড়িৎ গতিতে মেলে এসব সমাধান বলছেন ভুক্তভোগীরা। ওই ভূমি অফিসে যাই আমার কাগজ হাতেই লাইনি কাগজ, বুঝে তোমার জমি নাই, তোমার জমি জাল এই মিলে দাঁড়িয়ে গিয়েছে। খোলায়ও টাকা চাই, এই মনে করেন যে খোলায়ও টাকা চাই। টাকা দেওয়ার পরে যদি কাজ হয় তাও ভালো লাগে। প্রচুরই ঘুরতে হয়, স্যান্ডেলের তলা পর্যন্ত ক্ষয় হয়ে যায় থেকে। দুর্নীতির জগতে এরা হয়েছে যে এখন গডফাদার বললেই চলে, এতটাই দুর্নীতি বেশি তাদের। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামীমার সঙ্গে বিভিন্ন জায়গায় জমির তদন্ত করতে যাওয়ার কথা স্বীকার করেন গিয়াস।
তবে বেশ কয়েক দফা ফোন দিলেও রিসিভ করেননি দালাল শামীম। চরম ভোগান্তিতে যখন বেকায়দায় সেবা প্রত্যাশীরা, তখন সেবার মান বাড়ানোর বুলি আওড়ান ভূমি বিভাগের সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনার জায়গা নিয়ে যখন আপনি নিজে সচেতন হবেন, তখন কোনো দালাল আপনার এই সুযোগটা নিতে পারবে না। যে আপনার যখন দালাল তখনই ঢুকছে হয়তো বা যে সে নিজে যখন কাজ করতে পারছে না, তখন আরেকজনের শরণাপন্ন হচ্ছে এবং সে তার এই অজ্ঞতার একটা সুযোগ নিচ্ছে। আমার এখানে কোনো দালাল সিন্ডিকেট বলতে কিছু নাই। কিছু মানুষ আছে যাদের কাজ হচ্ছে অভিযোগ করা, অভিযোগ করিয়া তারা জীবিকা নির্বাহ করে। আমি ওই যে মানুষের যে কাজগুলো করে দিই মিডিয়া হয় এতটুকু, তাছাড়া তহসিলদারের সাথে আমার কোনো দেনা পাওনা বা কোনো ইয়ে নাই। এদিকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। যিনি কর্মকর্তা আছেন তার একটু অবহেলা আছে, বা যিনি যারা কর্মচারী আছেন আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তাদের অবহেলা আছে। সেক্ষেত্রে তারা যদি আমাদেরকে জানায় যে কোনোভাবে, আমরা অবশ্যই সেটিকে খুব কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করব। রাজশাহীতে মোট 46টি ভূমি অফিস রয়েছে। এর মধ্যে 19টিতে আছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র। সার্ভার জটিলতা সহ নানা কারণে প্রতিদিন প্রায় 4000-এরও বেশি মানুষ জমি সংক্রান্ত নানা জটিলতা নিয়ে ভূমি অফিসে আসেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীর 14টির মধ্যে 13টি পৌরসভায় নেই ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত ভাগাড় অথবা ডাম্পিং স্টেশন। এসব বজ্র নদী, ড্রেন, পুকুর ও যত্রতত্র ফেলায় ছড়াচ্ছে রোগ ব্যাধি। আধুনিক বজ্র ব্যবস্থাপনায় 4টি পৌরসভায় 6 কোটি টাকার একাধিক প্রকল্প চলমান থাকলেও নানা কারণে দীর্ঘ সময়েও তা বাস্তবায়ন হচ্ছে না। বজ্র সংগ্রহ ও নির্ধারিত স্থানে নিতে কোটি টাকায় কেনা যানবাহনগুলো ব্যবহার না হওয়ায় নষ্ট হওয়ার পথে। আব্দুস সালামের ছবিতে মদত রানার প্রতিবেদন। রাজশাহীর নওহাটা পৌরসভায় নেই ভাগাড় কিংবা ডাম্পিং স্টেশন। পুরো শহরের ময়লা আবর্জনা ফেলা হয় বারনয় নদীতে। এ নদীতেই ফেলা হয় বাগমারা তাহেরপুর পৌরসভার বর্জ্য, দুর্গাপুর পৌরসভার বর্জ্য হোচা নদীতে এবং গোদাগাড়ি পৌরসভার বর্জ্য ফেলা হয় পদ্মার বিভিন্ন স্থানে। এটা আসলে পৌরসভার যে ময়লাগুলো আছে, এখানে পৌরসভা নিজেই এগুলো ফেলে, প্লাস বাজার যতগুলো ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের যত ময়লা সব এখানে ফেলা হয়। আমরা জানি যে নির্ধারিত জায়গা নেই, ওই জন্য এখানে ফেলছে। নির্ধারিত জায়গা কোথায় আছে কিনা এটা আমাদের জানা নেই। কাটাখালী পৌরসভার কঠিন বর্জ্য ফেলা হয় সিটিহাটের ভাগাড়ে, তবে বেশিরভাগ ময়লা আবর্জনা ফেলা হয় বাজারের ড্রেনে। বাঘা পৌরসভার নির্ধারিত জায়গা থাকলেও বর্জ্য ফেলা হয় শাহী মসজিদের পুকুরে। স্থানীয়দের অভিযোগ, এসব বর্জ্য থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে ডায়রিয়া, ডেঙ্গুর মতো নানা রোগ ব্যাধি। গন্ধ তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি, তাও এরপরও গন্ধলি আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি। আমরা চাই সুস্থ একটি সমাজ তৈরি হোক। আমরা চাই সমাজে যেন নির্দ্বিধায় এবং নিঃশ্বাস আমরা যেন সঠিকভাবে নিতে পারি। স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী বর্জ্য অপসারণ ও ডাম্পিং ব্যবস্থাপনা প্রতিটি পৌরসভার অন্যতম মৌলিক দায়িত্ব। অথচ রাজশাহীর 14টি পৌরসভার 13টিতেই নেই ভাগাড় ও সেকেন্ডারি স্টেশন। শুধুমাত্র চারঘাটে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও পরিবেশগত ছাড়পত্র নেই জেলার কোনো পৌরসভার। বিভিন্ন ধরনের দূষণ তৈরি হচ্ছে এবং মারাত্মক রোগ সহ আমাদের বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল যে হ্যাজার্ড আছে সেগুলো আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের প্রভাব ফেলছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাটাখালী, তাহেরপুর, বাঘা ও গোদাগাড়ি পৌরসভায় প্রায় 6 কোটি টাকার একাধিক প্রকল্প চলমান। অবকাঠামো নির্মাণের জমি না থাকা সহ বিভিন্ন প্রতিবন্ধকতায় দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। বর্জ্য সংগ্রহে কোটি টাকায় কেনা ডাস্টবিন, ভ্যান, ভ্যাকুট্যাক সহ বিভিন্ন পরিবহন খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে। যে আপনার মানবসৃষ্ট বর্জ্য প্রক্রিয়াজাতকরণের যে বিষয়টা, সেটার জন্য আমরা কোনো এখনো জায়গা পাই নাই, সুনির্দিষ্ট ভালো জায়গা পাই নাই। এবং 3টা হচ্ছে যে আপনি ল্যাট্রিনের কথা বললেন, ওইটা আসলে শুধু ল্যাট্রিন বিষয়টা এরকম না। তো এখন 3টার মধ্যে একটা বাতিল হয়ে গেছে, আর বাকি যে 2টা রয়েছে, 2টির জন্য হচ্ছে যে আমরা উপযুক্ত জায়গা নির্বাচন করে সেখানে স্থাপন করব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে পৌরসভাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। জমে থাকা পানি এবং এইগুলোর মধ্যে পচনশীল দ্রব্যগুলা, এগুলা বিষাক্ত গ্যাস এবং নানান রকম ব্যাকটেরিয়া সমাজে ছড়ানোর ফলে এইটা হবে একটা অসুখের একটা সোর্স, মানে প্রধান উৎস হবে এটা। মানে আমাদের আগামীতে এই সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা না করতে পারলে পরিবেশ এবং আমাদের স্বাস্থ্যের জন্য এটাই হবে সবথেকে বড় চ্যালেঞ্জ।
কর্তৃপক্ষের তথ্য মতে পৌরসভাগুলো বর্জ্য ব্যবস্থাপনায় বছরে অন্তত 2 কোটি টাকা ব্যয় করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। খেলার মাঠ দখল করে তৈরি করা হয়েছে মেলার আয়োজন। খেলাধুলা বন্ধ করে চাঁপাইনবাবগঞ্জ সদরের 12 ঘড়িয়া মাঠে চলছে রমরমা ব্যবসা। গত বছর সরকার পতনের পর দখল উচ্ছেদ করা হলেও আবারও একই অবস্থার সৃষ্টি করেছে দখলদাররা। তবে শিগগিরই উচ্ছেদের আশ্বাস উপজেলা প্রশাসনের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রথম দেখায় জমজমাট মেলা মনে হলো এটি একটি খেলার মাঠ, অথচ হরেক রকম দোকান ও রাইড স্থাপন করে বন্ধ করা হয়েছে সব ধরনের খেলাধুলা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 12 ঘড়িয়া খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত ছিল। পাশেই ছিল দৃষ্টিনন্দন পার্ক। গত কয়েক বছর আগে স্থানীয় কিছু প্রভাবশালীরা মাঠ দখল করে বিভিন্ন দোকান ও রাইড স্থাপন করে। 2024 সালের 5 আগস্ট সরকার পতন হলে মাঠটি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলেন স্থানীয়রা। তবে সম্প্রতি আবারও একই অবস্থা সৃষ্টি হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। 2-3 বছর থেকে এই মাঠটা একদল চাঁদাবাজ চক্র দখল করে দোকানপাট বসিয়ে খেলাধুলা মাঠটা নষ্ট করে দিয়েছে। কিছুদিন আগে থেকে দেখি মাঠটা সম্পূর্ণটা দখল হয়ে গেল এবং এই মাঠটি দখল হয়ে যাওয়ার কারণে এই ছেলেগুলো নেশাগ্রস্ত হচ্ছে, খেলাধুলা করতে পারছে না ছেলেপিলে। এই মাঠটাতে ফুটবল খেলা হতো, বুঝতে পেরেছেন? এখন তো দোকান পাশারে ছেলেপিলে খেলতে পায় না। 12 ঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অভিযোগ, দখলদাররা প্রভাবশালী হওয়ায় দখলমুক্ত করা তাদের সক্ষমতার বাইরে। মেলায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডেরও অভিযোগ তার। জুয়া, মাদকদ্রব্য অনেক কিছু এখানে সংগঠিত হচ্ছে। এখানে আমরা ইউনিয়ন পরিষদ থেকে পদক্ষেপ নিয়ে এখন বর্তমানে আমরা কিছু আর করতে পারছি না। শিগগিরই স্থানীয়ভাবে উচ্ছেদের আশ্বাস উপজেলা প্রশাসনের। সেটা পার্মানেন্টলি কিভাবে উচ্ছেদ করা যায় সে বিষয়ে আমরা খুব শীঘ্রই সেখানে পদক্ষেপ নিব। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি দখলদার ও চাঁদা আদায়কারী কেউই। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জব্দ মালামালের চাপে যেন পা ফেলার জায়গাও নেই বগুড়ার থানা চত্বর ও পুলিশ লাইন্সের মালখানায়। বিভিন্ন মামলায় আটক এমন হাজারো যানবাহন দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় মরিচা ধরে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। অটোরিকশা, মোটরসাইকেল থেকে শুরু করে কোটি টাকার গাড়িও রয়েছে এখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতায় আলামত সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে তাদের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক, পিকআপ ভ্যান কিংবা সিএনজি চালিত অটোরিকশা কি নেই? প্রথম দেখায় মনে হবে পরিত্যক্ত কোনো যানবাহনের ভাগাড়। বগুড়ায় বিভিন্ন মামলায় জব্দ হয়ে বছরের পর বছর ধরে সবগুলো থানা, ডিবি পুলিশের কার্যালয় ও পুলিশ লাইন্সের মালখানা চত্বরে পড়ে আছে বিভিন্ন যানবাহন। খোলা আকাশের নিচে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে গেছে যানবাহনগুলো। বেশিরভাগই ব্যবহার অনুপযোগী। দ্রুত মামলা নিষ্পত্তি বা জব্দ মালামালগুলো নিলামের দাবি স্থানীয়দের। আমাদের মতো ভুক্তভোগী মানুষেরা এই গাড়িগুলো রেখে আজকে তারাও খুব সমস্যার ভিতরে আছে। মামলা করছে কিংবা ওগুলো তো নিষ্পত্তি নাই, পরে থেকে নষ্ট হচ্ছে, পার কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে জিনিসগুলো ইউজ হলে আমাদের রাষ্ট্রের উন্নতি হবে। আইনের বেড়াজালে নিজেদের অসহায়ত্বের কথা জানালো পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক মামলার আলামত হওয়া, মাদক মামলার শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিষ্পত্তি হয়ে থাকে না। একটা অথরিটি গঠন করতে পারি আইনের মাধ্যমে, বিধি দ্বারা, তাহলে এই সকল জব্দকৃত বিভিন্ন মাদক মামলা সহ অন্যান্য সকল মামলায় আটককৃত হয়ে থাকে, সেগুলোকে আমরা এই অথরিটির মাধ্যমে পরিচালনা করার একটা সুযোগ পাবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন পিপি। আলামত সুরক্ষা করবার জন্য যে জায়গাটা দরকার সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। এদিকে অবশ্যই সরকার দৃষ্টি দিবেন, বগুড়ায় কোর্ট অঙ্গনে একটা মালখানা প্রতিষ্ঠিত করুক, যার মাধ্যমে কোনো আলামত, মামলার কোনো আলামত নষ্ট হবে না। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বগুড়া সদর থানায় আগুনে বিভিন্ন মামলায় জব্দ থাকা 56টি যানবাহন পুড়ে যায়। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। নাটোরের সিংড়া উপজেলার পাকিসা বিলে বিএডিসির খাল দখল করে বানানো হয়েছে 7টি পুকুর। এ কারণে বিলের পানি নিষ্কাশন না হওয়ায় নাটোর ও বগুড়া জেলার প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আল মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের 6 কিলোমিটার বিএডিসির খালের পাকিসা ব্রিজ দখল করা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালীরা ব্রিজের পাশ থেকে খালে বাঁধ দিয়ে 7টি পুকুর নির্মাণ করেছেন। গত 3 বছর খাল দখল করে মাছ চাষ করছেন দখলদাররা।
খাল দখল করায় বন্ধ হয়ে গেছে নাটোর ও বগুড়া জেলার প্রায় 10 কিলোমিটার বিলের পানি নিষ্কাশন। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আবাদ করা যাচ্ছে না কোনো ফসল। এতে লোকসানে পড়েছেন কৃষক। সমস্যার দ্রুত সমাধান চান তারা। খালের মুখে বাঁধ দেওয়ার কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 2 বছর 3 বছর এইরকম ভাবে এই জমিগুলো ধান পান মার যাচ্ছে বা বারংবার লাগানো লাগছে, লাগানোর পরও ধান পান হচ্ছে না। খালটা খনন করা হোক, আমাকে সরকার বাঁচায়, কারণ তাছাড়া আমরা প্রতি বছরে মরে যাচ্ছি। 7 জন দখলদারের মধ্যে একজন মশিউর রহমান। অন্যরা দখল ছেড়ে দিলে তিনিও দখল ছেড়ে দেবেন বলে জানান। আমরা তো কোনো পুকুর দিইনি এবং আমার পুকুর জাস্ট ওইদিকে বন্ধ আছে দেখে আমারটা ব্যবহার করা হচ্ছে। সবাই খুলে দিলে আমার কোনো আপত্তি নেই। বিএডিসি বলছে জমি নিয়ে জটিলতা থাকায় খালটি পুনর্খনন সম্ভব হয়নি। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। 1 কিলোমিটার খাল যেটাতে জায়গা নিয়ে কিছু জটিলতার কারণে আমরা পুনর্খনন করতে পারিনি। যদি জায়গা সংক্রান্ত যে সমস্যা সেগুলো নিরসন হয় তাহলে আমরা চেষ্টা করব বিএডিসির মাধ্যমে এই অংশটুকু পুনর্খনন করতে। বেশ কয়েক বছর আগে অনেকেই পুকুর করে এটা আসলে একটা ব্যারিকেড তৈরি করেছে। আমরা ইতিমধ্যে কিছু জায়গা উন্মুক্ত করেছি এবং যেহেতু আরও কিছু জায়গা রয়েছে খাল খননের বিষয়, এটা আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলছি যেন দ্রুতই একটা প্রকল্পের মাধ্যমে এই খালটা সম্পূর্ণভাবে খনন করে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। বিএডিসির তথ্য মতে 2022 সালে 6 কিলোমিটার দীর্ঘ খালটির 5 কিলোমিটার পুনঃখনন করা হলেও দখলদারদের কারণে 1 কিলোমিটার এলাকায় খনন সম্ভব হয়নি। সময় সংবাদ, নাটোর। দেশে ধীরে ধীরে বাড়ছে অনলাইন পণ্য ডেলিভারির পরিসর। আর এতে রেস্তোরাঁ, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা এবং সব পার্টনাররা নিজেদের ডিজিটাল পরিসরে তুলে ধরে বাড়াতে পারছেনও আয়। পাশাপাশি কাজের সুযোগ ও জীবিকা নির্বাহের পথ তৈরি হয়েছে হাজারো রাইডারের জন্য। বছরে 10% বেশি করে বাড়ছে এ খাতের পরিসর। দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা এই সেবাকে আরও সহজলভ্য করতে ইন্টারনেটের দাম কমানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। কর্মসংস্থান ও আয়ের উৎস বিবেচনায় সরকারকে নীতি সহায়তা ও প্রযুক্তিগত উন্নয়নে সরকারকে কাজ করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমানের রিপোর্ট। হুট করে চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন রোকন। উপায় না পেয়ে ওয়াকিং রাইডারের চাকরি নেন একটি ফুড ডেলিভারি কোম্পানিতে। 2 বছরেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। নিজের খরচ মেটানোর পাশাপাশি এখন রসদ যোগাচ্ছেন পরিবারেও। শুরুর দিকে পথঘাট চেনা প্লাস অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়াটা খুব একটু টাফ বিষয় ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। প্রথম মাসে আমার হিসেব আছে প্রায় 24,000 প্লাস কামাইছিলাম। ফুড ডেলিভারি কোম্পানিগুলোতে একটি ফুড দিলে নিজের খরচের পাশাপাশি পরিবারের দায়িত্ব নিতে পারবে। রবিউলের গল্পটা একটু ভিন্ন হলেও প্রাপ্তিটা একই রকম। ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে রবির প্রয়োজনীয় খরচটা আসে ফুড ডেলিভারি করেই। ক্রিকেট প্লেয়ারদের তো একটা বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্টের দরকার হয় কিংবা ফুড সাপ্লিমেন্টের বিষয় আছে। তো আমি ফুড পান্ডায় পার ডে ডেলিভারি করার যে টাকাটা ইনকাম করি সেখান থেকে দেখছি আমার এখানে ইনভেস্ট করতে পারি আমার ক্রিকেট আমার স্বপ্নের পিছনে। কেবল রোকন কিংবা রবিউল নন, সারা দেশে হাজারো তরুণের আয়ের পথ এখন অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম। বিক্রেতার প্রতিষ্ঠানগুলো বলছে অনলাইনে খাবার কেনার সুযোগ তৈরি হওয়ায় ক্রেতারা সহজেই পছন্দের রেস্তোরাঁ, রেস্টুরেন্ট কিংবা হোটেলে দিচ্ছেন অর্ডার। এতে বাড়ছে আয়ও। অনলাইন প্ল্যাটফর্ম যেটা হয় যে আমরা অল্প কিছু সময়ে সামান্য কিছু ট্যাপের মাধ্যমে আমরা একটা ফুড অর্ডার করতে পারি এবং যদি চাই ডিজিটাল পেমেন্টও করতে পারি। তো সেক্ষেত্রে অনেক সময় আসলে সাশ্রয় হচ্ছে কাস্টমারের। এক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু সেল আমরা আসলে ফুড পান্ডার মাধ্যমে পাচ্ছি। ওদের থেকে যেটা একটা অ্যামাউন্ট পাচ্ছি, আমরা একটা ফিগার পাচ্ছি, সো উইচ ইজ কম্পারেটিভলি ভালো অ্যান্ড এটা আমাদের উপকার হচ্ছে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য, দেশে ফুড ডেলিভারি সেবার পরিসর বাড়ছে বছরে 10%-এরও বেশি। একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক ডেটা প্ল্যাটফর্ম বলছে 2029 সালের মধ্যে প্রবৃদ্ধির হার 17.32% বাড়তে পারে। এর মধ্যে অনেকটাই কেটে গেছে মালামাল ও পরিবহন সমস্যা, বেড়েছে গ্রাহকের আস্থা। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সেবার আওতা দ্রুত বাড়াতে ইন্টারনেট খরচ কমানো দরকার বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। একটা ছিল কনজিউমার এন্ডে অ্যাওয়ারনেস, ট্রাস্ট বিল্ডিং এবং তাদেরকে সার্ভিসটা দিয়ে স্যাটিসফাই করানো। বাংলাদেশ জিডিপি পার ক্যাপিটা তুলনায় ইন্টারনেট কস্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। সো এখানে আমাদের সরকারের অনেক কাজ আছে, ইন্টারনেট কস্ট কমাতেই হবে। কর্মসংস্থান ও আয়ের সুযোগকে সামনে রেখে নীতি সহায়তা নিয়ে সরকারকে কাজ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মাল্টি লেয়ারে যে এটা এমপ্লয়মেন্ট জেনারেশন, এখানে যে ভ্যালু এডিশন টু দ্য ইকোনমি, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা ইতিমধ্যে এস্টাবলিশ তাদের জন্য হয়তো
আমরা কি করতে পারি, এটা নির্দিষ্ট সময়ের জন্য ট্যাক্স হলিডে এটা করতে পারি। যারা স্টার্ট আপ হিসেবে আসবে তারা যেন এই কর রেয়াতের সুবিধাটা পায় এবং তাদের জন্য যেন অনেক কিছু পেপারস যেন করাকরি না হয় এবং তাদের জন্য ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করা। সারা দেশে নিবন্ধিত ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় শতাধিক, যার মধ্যে শীর্ষে রয়েছে ফুড পান্ডা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাটে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা মাত্র 10-20 টাকা খরচ করে দেওয়ানি ও ফৌজদারি মামলায় গ্রাম আদালতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা। গত 18 মাসে জেলায় গ্রাম আদালতে মামলা গ্রহণ হয়েছে 3550টি, নিষ্পত্তির সংখ্যা 3300টি। স্থানীয় সরকার বিভাগ বলছে, গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে সারা দেশের মধ্যে জয়পুরহাট প্রথম স্থানে রয়েছে। বিস্তারিত শহীদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। গ্রাম আদালতের শুনানিতে এসেছেন খালেদা বেগম ও রবিউল ইসলাম দম্পতি। 20 বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে 3 সন্তান নিয়ে সুখেই কাটছিল তাদের জীবন। তবে হঠাৎ করেই স্বামী স্ত্রীর মাঝে কলহ দেখা দিলে খালেদা গ্রাম আদালতে একটি মামলা করে বাবার বাড়িতে থাকেন। কিন্তু বিচারক শুনানিতে মামলাটি নিষ্পত্তি করে দুইজনকে আবারও সংসার জীবনে ফিরে যাওয়ার রায় দেন। আমার স্ত্রী আমার বিরুদ্ধে পরিষদে মামলা দিচ্ছে, মামলা দেওয়ার পরে আজকে সেটা মীমাংসা করে চেয়ারম্যান আমাদেরকে দুজনকে এক করে দিয়ে আমাদেরকে বাড়ি পাঠানোর জন্য অর্ডার দিচ্ছে। আজকে ডাকিছে আমি আসছি, আমাকে বিচার করে দিল। আমি এখন বর্তমানে বাড়ি যাব। শুধু খালেদা রবিউল ইসলাম দম্পতি নয়, এমন অসংখ্য ঘটনায় সমাধান পেতে গ্রাম আদালতের শরণাপন্ন হচ্ছেন গ্রামে বসবাসরত মানুষ। গ্রামে ঘটে যাওয়া ছোটখাটো অপরাধ, বাড়ির পাশেই চেয়ারম্যান মেম্বার সহ 5 সদস্যের একটি বিচারক কমিটি এসব মামলা নিষ্পত্তি করে দিচ্ছেন। এতে সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি পারিবারিক সৌহার্দ্য বজায় রাখতে পারছেন। সে পত্নীর 20,000 টাকাও দেয় না, আমার 2 লাখ টাকা ফেরতও দেয় না। তারপরে আমি গ্রাম্য আদালতের কাছে বিচার দেই। গ্রাম্য আদালতের ওখানে বিচার দেওয়ার পরে আমি প্রায় 20-25 দিনের মধ্যে মাত্র 20 টাকা খরচায় বিচারটা সুষ্ঠুভাবে আমার টাকা ফেরত পাই। মারামারি হওয়ার পর আমরা গ্রাম্য আদালতে একটা কেস দেই। কেস চেয়ারম্যান সাহেব সম্পূর্ণ আমাদের সুফল দিয়েছে এবং নিষ্কাশন করে দিয়েছে। এটা যদি কোর্টের মাধ্যমে যেত তাহলে আমার অনেক হয়রানি হতো, অনেক টাকা পয়সা খরচা হতো, অনেক ভেজাল হতো। কিন্তু গ্রাম আদালতে আসে আমি সুষ্ঠু বিচার পেয়েছি। গ্রাম আদালত পরিচালনা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন বলছে, জেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা মাত্র 10 থেকে 20 টাকা খরচ করে দেওয়ানি ও ফৌজদারি মামলায় গ্রাম আদালতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা। গ্রাম আদালত কার্যক্রমে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে সারা দেশের মধ্যে এই জেলায় এখন প্রথম স্থানে রয়েছে। এটা আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বর্তমান সরকারের যে গ্রাম আদালত ব্যবস্থা তৈরি সিস্টেমটা চালু করেছে, এটার বড় একটা দৃষ্টান্ত হতে পারে আমাদের ক্ষেত্রাল উপজেলা। জনগণ খুব দ্রুত স্বল্প সময়ে কিন্তু এই মামলার নিষ্পত্তি পাচ্ছে। এখানে মামলা নিয়োগে, মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো আইনজীবী নিয়োগ করতে হয় না। ফৌজদারি ক্ষেত্রে 30 দিন এবং আমাদের যে সিভিল মামলা রয়েছে সেগুলো 60 দিনের ভিতরে নিষ্পত্তি করা হয় এবং মামলা আবেদন করতে 10 ও 20 টাকা কোর্ট ফির মাধ্যমে আবেদন করতে পারে। স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে গত 18 মাসে জেলার 32টি ইউনিয়নে 3550টি মামলার বিপরীতে নিষ্পত্তি হয়েছে 3300টি। এসব মামলা থেকে 3 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। শহীদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। তুষার, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন পর আবারও শুরু হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলে যাতায়াতের সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা, আর দূরত্ব কমবে 115 কিলোমিটার। এতে পণ্য এবং যাত্রী পরিবহনে গতি আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডু রিপোর্ট। 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পুরাতন রেলপথটি বন্ধ রেখে নতুন পথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হয় 960 একর। এর মধ্যে বগুড়া অংশে 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর এবং সিরাজগঞ্জ অংশে 32 কিলোমিটারের জন্য 420 একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে।
সম্প্রতি এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অধিগ্রহণের সকল প্রস্তুতি শেষ করে ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে অর্থ বরাদ্দ। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোতে যাতায়াতের দূরত্ব কমবে 115 কিলোমিটার। ঢাকা যেতে আমাদের এখন একটা ট্রেন এখান থেকে যাচ্ছে, আমরা তখন অনেকগুলো ট্রেনের সুবিধা পাবো, রাস্তাঘাট কমে আসবে এবং ভাড়া কম লাগবে। পুরো প্রকল্পের মধ্যে 9টি নতুন রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ায় 4টি ও সিরাজগঞ্জে 5টি স্টেশন। এছাড়া বগুড়া রানীরহাট ও সিরাজগঞ্জ সদরে 2টি নতুন জংশন স্টেশন নির্মাণ করা হবে। তবে গুরুত্ব বিবেচনায় সিরাজগঞ্জের জংশনটি শহরের রায়পুরে করার দাবি জেলাবাসীর। অবশ্যই রায়পুরকে স্পর্শ করতে হবে, সিরাজগঞ্জ শহরকে বাঁচাতে হবে। সিরাজগঞ্জ শহরকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমাদের এই আন্দোলনের সফলতা হবে। অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এখন যে কোনো ব্যক্তি আবেদন করলেই আমরা পেমেন্ট দিতে পারবো। ইতিমধ্যে আমরা 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সিরাজগঞ্জ বগুড়া নতুন রেল লাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নির্মাণ কার্যে 2 বছর পার হলেও মুন্সিগঞ্জের পানি শোধনাগার প্রকল্পের নেই কোনো সুফল, অথচ প্রকল্পটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 11 কোটি টাকা। অন্যদিকে সুপেয় পানির সংকটে পৌরবাসী। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতিদিন 3.5 লাখ লিটার পানির যে সক্ষমতা, সেই সক্ষমতা নিয়ে এই পানি শোধনাগারটি 2 বছর আগে নির্মাণ সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু এটির কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে কিন্তু সেটি এখনো পানি সরবরাহের জন্য যোগ্য হয়ে ওঠেনি বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং এখানে কিন্তু এই যে প্রকল্পটি নির্মাণ হয়েছে সেটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে হয়েছে এবং এই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে পৌর কর্তৃপক্ষের কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে যে তারা এটি নির্মাণ সম্পন্ন করেছেন, কিন্তু এখানকার পৌর কর্তৃপক্ষ বলছেন যে এই যে প্রায় 11 কোটি টাকার প্রকল্প, এটি কিন্তু অনেক নয়ছয় হয়েছে। বলতে চাচ্ছেন যে তারা যেভাবে নির্মাণ করার কথা এবং যেই সুফল এই প্রকল্প থেকে পাওয়া যাবে সেটি পাওয়া যাচ্ছে না বলে কিন্তু তারা নিতে ইচ্ছা প্রকাশ করেননি। এবং এটি কিন্তু পরীক্ষামূলক কয়েক দফায় পানি পৌরসভায় সরবরাহ করা হলেও সেটি যথাযথ হয়নি বলে কিন্তু অভিযোগ রয়েছে। একই সঙ্গে যে এই যে ধলেশ্বরীর সঙ্গে যে যুক্ত এবং ধলেশ্বরী পানিতেই কিন্তু বিশুদ্ধ করে এই পৌরবাসীকে সরবরাহ করার কথা রয়েছে, যে প্রায় 1 লাখ পৌরবাসী এই সুপেয় পানি পান করবার কথা, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু পৌরসভার কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই ধলেশ্বরীতে কিন্তু শুষ্ক মৌসুমে যেভাবে ময়লা পানি ছড়িয়ে পড়ে, যে রাজধানী ঢাকার যে বুড়িগঙ্গা থেকে যে আশ্রে পড়ে এই নদীতেও নানা রকম ময়লা পানি এবং সেই পানি দুর্গন্ধে কিন্তু এখানে যে পরিবেশ পরিস্থিতি, সেই দুর্গন্ধে কিন্তু সেগুলো শোধন করে যথাযথভাবে এটি সরবরাহ করতে পারছে না। আর সেই না পারবার কারণে বলছেন যে 5 মাস যদি এই প্রকল্পটি বন্ধ থাকে তখন তো এই যন্ত্রপাতি আরো নষ্ট হয়ে যাবে। আর কেন ওই 5 মাস কিভাবে পৌরসভায় পানি সরবরাহ হবে? সেই ক্ষেত্রে কিন্তু 3 সদস্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যেটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলীকে প্রদান করা হয়েছে। এই কমিটির সুপারিশ এর ক্ষেত্রে কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আর এখন কিন্তু পৌরসভার সুপেয় পানির তীব্র সংকট। তো এই ছিল মুন্সিগঞ্জের পানির শোধনাগার যে মুখ থুবড়ে পড়ে আছে তার সবশেষ। পানি শোধনাগারের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে। স্মৃতি, অভিমান আর নিঃসঙ্গতায় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রবীণদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। প্রতিটি মুখ এক একটি ইতিহাস। কেউ সন্তানহীন, কেউ আবার সন্তানদের ব্যস্ত জীবনে মূল্যহীন। তবুও তারা প্রতিদিন অপেক্ষার প্রহর গুনেন, হয়তো আসবে প্রিয়জন, প্রিয় সন্তান। আন্তর্জাতিক প্রবীণ দিবসে তুষার আহমেদ ইমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। চোখে শূন্যতা আর বুকে চাপা অভিমানের পাহাড়। 92 বছর বয়সী রহিম মিয়া জানান, স্ত্রী সন্তান থাকতেও জীবনের দীর্ঘ 31 বছর কাটিয়ে দিলেন বৃদ্ধাশ্রমে। জীবনের এই শেষ প্রান্তে এসে তিনি আর নিজ ঘরে ফিরতে চান না।
যেখানে ছিল অবহেলা আর অসম্মান। ওদের জন্য একটা অ্যাপার্টমেন্ট আছে, ওখানে থাকে। দেখো 31 বছর এইভাবেই আছে। মেয়ে আমার সরাসরি বলে দিল জায়গা হবে না। যে হাতে একদিন সন্তানের মুখে আহার তুলে দিত, প্রবীণদের সেই হাতই আজ চোখের পানিতে ভিজছে। তারপরও শেষ বয়সে প্রিয়জনকে এক পলক দেখার আশায় যেন বেঁচে আছেন তারা। ভাই পুত্র আছে আর বোনদের আছে, খালি আমার দেখতে মনে কয় আর কোনো কষ্ট না কিছু। আমার ভাই যা থাকো, আমার বোনেরা আমার কি বোন, আর আমার এইখানে আই না আমার যা নতিজা করতে বেশি কথাবার্তিও করে না, মার লগে এত বেশি দেয়া সাক্ষাৎ নাই, কথাবার্তিও করে না। বৃদ্ধাশ্রমগুলোতে অনেকেই মানসিক এবং শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে দিন কাটাচ্ছেন বছরের পর বছর। কেউ বা এসেছেন পথ ভুলে, আবার কেউ বা বাধ্য হয়ে। আমি 4 ভাই 3 বোন, কেউ খবর লাগে না, ছেলে মেয়ে লাগে না। আমার বিত্তবানদের কাছে যদি আপনারা পারেন, আপনারা এই মানুষগুলোর জন্য আশ্রয়ের জায়গার ব্যবস্থা করবেন। এখনো লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। বিশেষজ্ঞ বলছেন, প্রবীণদের অধিকার নিশ্চিতে আন্তঃপ্রজন্ম সংযোগ তৈরির পাশাপাশি বয়স্ক ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। নবীন প্রবীণদের মধ্যে একটা, আমরা যেটাকে ইংরেজিতে বলি ইন্টারজেনারেশনাল সলিডারিটি, আন্তঃপ্রজন্ম যে একটা সংযোগ তৈরি করতে হবে। বয়স্ক ভাতাটা যদি আসলে এটাকে আমরা সামাজিক নিরাপত্তার একটা অথবা সোশ্যাল সেফটি নেটের উপায় হিসেবে বিবেচনা করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে পরিমাণটা আরও বাড়ানো উচিত। বৃদ্ধাশ্রমে কেউ কারো আপন নয়, তবু সবাই একে অপরের গল্পে নিজেকে খুঁজে পায়। যে প্রবীণদের অবদানে রচিত হয় আমাদের বর্তমান, একসময় তাদের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম নয়তো রাস্তা। যেন বয়সের ভারে নয়, অবহেলার ভারেই তারা নুয়ে পড়েছে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার রাতে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপে পরিদর্শনে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা এখন হিন্দুদের কাছে ভোট চাইতে আসছে। হিন্দুরা বোকা না, বুঝেই ভোট দেবেন। বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। আওয়ামী লীগ শুধু ভোটের জন্যই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। বাংলাদেশের একটা বিশিষ্ট অঞ্চলে হাইনার খাবার দেখতে পাচ্ছি, এই সরকার কিছু বলছে না, মনে হয় প্রশ্রয় দিয়ে নিয়ে আসছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, কেউ কিছু বলছে না। যারা 71 সালে এই জগন্নাথ কলেজের যিনি প্রবোধ ছিলেন, আমার পরিষ্কার মনে হয় জেসিদের 14ই ডিসেম্বর সম্ভবত তাকে এখান থেকে নিয়ে হত্যা করেছিল। আজকে তারাও আপনাদের কাছে আসছে ভোটের জন্য। শারদীয় দুর্গোৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন তৈরি করে। সকল ধর্মের মানুষ এই উৎসবে সামিল হয়ে এক অনন্য নজির গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে একথা বলেছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া কোনো অপশক্তি যেন এই সম্প্রীতি ছিন্ন করতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বেশ কয়েকটি মন্দির কমিটির নেতাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এবার খুব আনন্দ সহকারে আমরা পূজা করতে পারছি। আমাদের নেতাকর্মীরা খুব সাহায্য সহযোগিতা করছে এবং আমার কথা স্পষ্টভাবে বলছে, আপনার সহযোগিতা পেয়েছি, আপনার জন্য আমরা আশীর্বাদ করি। এবং হিন্দু ভাইরা খুশি এবং তাদের মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আদালতের আদেশ মেনে নেবে সরকার বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি
এক প্রশ্নের জবাবে কথা বলেন। উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম সক্রিয় করা নিয়ে চূড়ান্ত আদেশ আদালত দেবেন। এ সময় দুর্গাপূজার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন আদিলুর রহমান খান। আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পারছিলাম যে বিভিন্ন বাধা আসবে, অন্য অন্য দেশ থেকেও বাধা আসবে। আমরা সেটা মোকাবেলা করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, স্থানীয় প্রশাসনের দৃঢ়তাকেও দেখছি। কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উলিপুর উপজেলায় সাহেবের আলগা গ্রামে এই ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সন্ধ্যায় হঠাৎ বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ করে জাহাঙ্গীরের টিনের ঘরের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘরের ভেতরে থাকা জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগমের মৃত্যু হয়। নিহত দম্পতির 4 সন্তান রয়েছে। রংপুরের পীরগাছায় পশুর শরীরে অ্যানথ্রাক্স শনাক্তের পর এবার মানবদেহের নমুনাতেও শনাক্ত হয়েছে ভয়াবহ এই ভাইরাস। এরই মধ্যে 2 উপজেলায় 9 জনের শরীরের উপসর্গ পাওয়া যায়। চলতি মাসে পীরগাছা উপজেলার 12 জনের নমুনা পরীক্ষা করে আইইডিসিআর, যার মধ্যে 4 জনের নমুনা পরীক্ষায় 1 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়। এছাড়াও কাউনিয়া উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় 5 জনের নমুনা সংগ্রহ করা হলেও এখনও ফল পাওয়া যায়নি। এর আগে গত আগস্টে রংপুরের পীরগাছা উপজেলায় এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 1000 গবাদি পশু মারা যায়। পাশাপাশি অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন মানুষও, আক্রান্ত হয়েছেন অন্তত 2 শতাধিক। রাঙ্গামাটিতে নৌকা ডুবে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 2 জন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে লংদো উপজেলার গুলশাখালী এলাকায় এই ঘটনা ঘটে। অসুস্থতার কারণে গুলশাখালী বাজারে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তারা। চিকিৎসা শেষে ফেরার পথে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা 5 যাত্রী ডুবে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা মৃত এক শিশুকে উদ্ধার করে। এ সময় আহত এক নারী সহ আরও 2 জনকে উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বালখেটের ধাক্কায় ট্রলার ডুবে 30 ঘন্টা পর নিখোঁজ শরীফের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গজারিয়া ঘাটের কাছ থেকে নিখোঁজ শরীফের ভাসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে নৌ পুলিশকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। সোমবার সকালে মোল্লার চরের কাছে মেঘনা নদীতে বালুবাহী বালখেটের ধাক্কায় 6 জেলেসহ মাছ ধরা ট্রলার ডুবে যায়। 5 জন তীরে উঠতে পারলেও নদীতে নিখোঁজ হন শরীফ। মুন্সিগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সরকারি হিসেবে এ পর্যন্ত আক্রান্ত 1145 জনের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে 57 রোগী। তবে জেলা সদরের হাসপাতালের নাজুক পরিস্থিতিতে ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল থেকে ঘটছে এডিস মশার বিস্তার, কিন্তু প্রজনন ধ্বংস করতে উদাসীন কর্তৃপক্ষ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বয়ং জেলা সদরের জেনারেল হাসপাতালের আঙিনাই এডিস মশার অন্যতম প্রজনন ক্ষেত্র। এছাড়া সড়ক, মাঠ ঘাট, বাড়ির আঙিনা ও ছাদ সহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি আর আবর্জনার স্তূপ থেকেও বাড়ছে মশার প্রজনন। স্থানীয়দের অভিযোগ, এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা নিয়ে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। কর্ম পরিবেশ না থাকায় অসন্তোষ নার্সদেরও। বেশিরভাগই বুঝবেন ডেঙ্গু রোগ, ভাইরাস, জ্বর এগুলা বেশিরভাগ ভর্তি হইতেছে প্রতিরাতে। এইসব মশামাছি হাসপাতালের সামনে তো এগুলা হয় না। এই যে লোকরা অবস্থা, এই হাসপাতালের গেটের সামনে ভিতরে ঢোকন যায় না, ভিতরে গন্ধ হয়, বাথরুমে যাওয়া যায় না, ময়লা করে থুয়ে দেয়, বাইরেও ময়লা, নোংরা ভাবে আমরা থাকতেছি। আর রুগী অসুস্থ হয়ে যেতেছে, ভালো মানুষ অসুস্থ হয়ে যেতেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বরাদ্দ না থাকায় 29 পরিচ্ছন্ন ও নিরাপত্তা কর্মীর চাকরি নেই 1 বছর। আর যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমেছে পানি। রাস্তার অপর পাশে যে মাস্টার ড্রেনের সাথে সংযোগের জন্য পিডব্লিউডি ইতিমধ্যেই একটা কালভার্ট করার কাজ চলমান, এই কাজটা করছে। এটা যদি কমপ্লিট হয় তাহলে হাসপাতালের যে জমা পানি আছে এটা বাইরে মাস্টার ড্রেনের সাথে চলে গেলে তখন হাসপাতালের জলাবদ্ধতাটা
নিরসন হবে। সরকারি হিসেবে মুন্সিগঞ্জে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন 1145 জন। 2021 সালে 250 শয্যায় উন্নীত হওয়া এই হাসপাতালে নতুন ভবন, নানা রকম আধুনিক ব্যবস্থাপনা রাখা হলেও সবই ভেস্তে যাচ্ছে এই নোংরা পরিবেশ, জনবল সংকট আর অব্যবস্থাপনার কারণে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ধর্মঘট প্রত্যাহার করে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চালুর ঘোষণা পরিবহন শ্রমিক নেতাদের। মঙ্গলবার বিকেলে শ্রমিক মালিকদের বৈঠক শেষে সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির জন্য 3 দিন ও চালকদের বেতন বৃদ্ধির জন্য 1 মাসের আলটিমেটাম দিয়ে এই ঘোষণা দিয়েছেন তারা। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার ন্যায্য বেতন আর অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে হঠাৎ করেই রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটগামী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও প্রত্যাখ্যান করে শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তারা। কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করবে না ইরান, এমনকি দেশের স্বার্থ রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ পেজেকশিয়ান। এরই মধ্যে স্ন্যাপব্যাক মেকানিজম দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক ও অসম্ভব শর্তের কারণেই জাতিসংঘে নিষেধাজ্ঞা ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বৈশ্বিক মঞ্চে কোনোভাবেই থামছে না ইরানের সঙ্গে পশ্চিমাদের সংঘাত, সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে। এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক ও অসম্ভব শর্তের কারণেই জাতিসংঘে নিষেধাজ্ঞা ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান কোনো চাপেই জাতীয় স্বার্থ বিসর্জন দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জাতিসংঘ সদর দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইরান যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছিল, ইউরোপীয় কর্মকর্তারাও তা স্বীকার করেছেন, কিন্তু মার্কিন প্রশাসন ভিন্ন পথে চাপ দেওয়ায় সমঝোতা সম্ভব হয়নি। একই সুরে কথা বলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। স্থানীয় সময় মঙ্গলবার জাতীয় কুস্তি দলের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিদেশি অবরোধ বা চাপ সত্ত্বেও ইরান মাথা নত করবে না। নিষেধাজ্ঞা যতই আসুক, নিজস্ব শক্তির ওপর নির্ভর করলেই যে কোনো লক্ষ্য পূরণ সম্ভব বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। একই দিন বাগদাদে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজি। বৈঠকে দুই দেশের নিরাপত্তা চুক্তির আলোকে যৌথ স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক হুমকি মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। এ সময় আল আরাজি স্পষ্ট করে বলেন, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি হিসেবে ইরাকি ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না। মৌসুমী সাথী, সময় সংবাদ। মার্কিন ফেডারেল সরকার শাটডাউন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবারের মধ্যে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাত বন্ধ হয়ে যাবে সরকারের বিভিন্ন কার্যক্রম। চাকরি হারাতে পারেন লাখ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সময় দ্রুত ঘনিয়ে আসছে, বলা যায় ঘড়ির কাঁটার বিরুদ্ধে চলছে প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 30 সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়ে যাচ্ছে মার্কিন ফেডারেল সরকারের জন্য বরাদ্দকৃত অর্থ। এই সময়ের মধ্যে তহবিল নিয়ে কংগ্রেস কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারলে বন্ধ হয়ে যাবে ফেডারেল সরকারের বিভিন্ন কার্যক্রম। ফেডারেল সরকার পরিচালনার অর্থ বরাদ্দ দেয় মার্কিন কংগ্রেস। রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারা মিলে অর্থ ছাড় দেন। যখন এই অর্থ প্রদান আটকে যায় তখন সম্ভাব্য শাটডাউনের মুখোমুখি হয় ফেডারেল সরকার। এর কারণে কিছু সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে বলেও জানা গেছে। তবে শাটডাউন ইস্যুতে ডেমোক্রেটদের দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটরা শাটডাউন চাইছে, আমরা না। আমরা আমাদের সময়কে কাজে লাগিয়েছি, কোটি কোটি ডলার বিনিয়োগও করেছি। এবার শাটডাউন হলে সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে সরকারি বিভিন্ন এজেন্সিতে কাজ করা কর্মীদের ওপর। অর্থ সংকটে ছাঁটাই হতে পারে লাখ লাখ কর্মী। এরই মধ্যে চলতি বছর শাটডাউনের কারণে 3 লাখ ফেডারেল কর্মী পদত্যাগ করেছেন।
শেষ মুহূর্তে শাটডাউন কাটাতে কংগ্রেসে চলছে দেন দরবার। সমঝোতায় বসেছেন রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ফেডারেল সরকার শাটডাউন হলে আরো কর্মী ছাঁটাই করা হবে। এরই মধ্যে গত 9 মাসে বাজেট না থাকায় ফেডারেল সরকারের আকার ব্যাপকভাবে হ্রাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাশিয়ার পোদলস্ক শহরে অবস্থিত শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান জিওপোদলস্ক, এখানে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যাধুনিক ইঞ্জিন, বয়লার এবং হেভি ইকুইপমেন্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ভারত, চীন সহ বিশ্বের নানা দেশে সরবরাহ করা হয়েছে তাদের তৈরি সরঞ্জাম। জিওপোদলস্ক ঘুরে ওমর ইনানের রিপোর্ট। রাশিয়ার এই জিওপোদলস্ক শিল্প প্রতিষ্ঠানেই বানানো হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যাধুনিক ইঞ্জিন, বয়লার এবং হেভি ইকুইপমেন্ট। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করেই তৈরি হয় এসব যন্ত্রপাতি। উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, ডিজাইন, মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে ফাইনাল টেস্টিং পর্যন্ত সবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্টরা। জিওপোদলস্ক শুধু সরঞ্জাম তৈরি নয়, বিশ্বের বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রযুক্তি উন্নয়নে সক্রিয় সহযোগিতা করছে বলে জানালেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের কর্মকর্তারা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ অবলম্বন হতে পারে বলে জানালেন রোসাটমের বিজ্ঞানীরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ভারত, চীন সহ বিশ্বের নানা দেশে সরবরাহ করা হয়েছে জিওপোদলস্কের তৈরি সরঞ্জাম। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সবচেয়ে বড় কারখানা এই জিওপোদলস্কে ভারী সব সরঞ্জামাদির পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো অন্য দেশেও স্থাপন করা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় সব ভারী সরঞ্জামাদি বানানো হয় এখানকার কারখানায়। জিওপোদলস্ক থেকে ওমর ইনান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে বিসিবি নির্বাচনে নতুন ঝামেলা ভেস্তে গেল মন্ত্রণালয় ক্লাব সংগঠকদের সমঝোতার চেষ্টা। সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিমপন্থী 15 ক্লাবের নির্বাচন বয়কটের হুমকি। বিসিবি নির্বাচনে নতুন মেরুকরণ, সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে নির্বাচন বয়কটের মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছে তামিম ইকবাল নেতৃত্বাধীন 15টি ক্লাব। সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরেই কয়েক দফায় সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বিসিবি নির্বাচনের প্রার্থিতা নিয়ে সমঝোতা বৈঠক হয়েছে ক্লাব সংগঠকদের। সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাটাগরি বি এর 10 পরিচালক পদের মধ্য থেকে 3 জন নিজেদের পছন্দ মতো প্রার্থী চাওয়া হয়। শুরুতে দাবি মেনে নেওয়া হলেও পরে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে সরকারের সঙ্গে সকল সমঝোতা বাতিল করে দেয় তামিম ইকবাল নেতৃত্বাধীন ক্লাব সংগঠকরা। উন্মুক্ত নির্বাচনের জন্যই প্রস্তুতি নেন তারা। কিন্তু আজ মঙ্গলবার তৃতীয় বিভাগের 15 ক্লাবের বিরুদ্ধে ফারুক আহমেদ হাইকোর্টে রিট করলে আবারও ঘোলাটে হয় পরিস্থিতি। সরকারি হস্তক্ষেপের অভিযোগ করে এবার নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিতে যাচ্ছে 15টি ক্লাব। রাতেই নিজেদের মধ্যে বৈঠক করেছেন তারা। সেখান থেকে জানানো হয়েছে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তারা গণপ্রত্যাহার করবেন। সরকারের নীল নকশার এই নির্বাচনে অংশ নিতে চান না ক্লাব সংগঠকরা। এদিকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না দুদকের তদন্তে নাম আসা 15 ক্লাব। এতে পরিচালক পদের প্রার্থিতা হারিয়েছেন ইফতেখার মিঠু ও ইশরাফিল খসরু। আর শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাল ফুয়াদ রেদওয়ান এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলম। শুনানিতে ফুয়াদ প্রার্থিতা ফেরত পাওয়ায় সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ নেই আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবিদিন ফাহিমের। উত্তাপ, নাটকীয়তা, সমঝোতা, আসন্ন বিসিবি নির্বাচনকে এই শব্দগুলো দিয়ে আখ্যা দিলেও ভুল হবে না। ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রতিটি ধাপ যেন রহস্যময়। বিসিবি নির্বাচনে মোট 51টি পরিচালনা পদে মনোনয়নপত্র জমা পড়ে। তা যাচাই শেষে 3টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রার্থিতা ফিরে পেতে আপিলের সুযোগ পান প্রার্থীরা, যেখানে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলম প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। মোট 5টি আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পান শুধু 2 সংগঠক। সর্বমোট 5টি আপিল দায়ের হয়েছিল। তার ভিতরে আমরা 2টি আপিল মঞ্জুর করেছি আর 3টি আপিল
নামঞ্জুর করেছি। আমরা 2টি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি, আর একটি বাতিলই রয়ে গেছে, কারণ সেখানে প্রপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল, যে প্রার্থী ওনাদের প্রপোজার সেকেন্ডারকে আনতে পারেননি, এই কারণে আমরা ওটা বাতিল করে দিয়েছি। এদিকে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না দুদকের তদন্তে নাম আসা 15টি ক্লাব, এমন সিদ্ধান্ত জানিয়েছে হাইকোর্ট। তাই আদালতের আদেশ মান্য করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। এতে বাতিল হয়েছে ইফতেখার মিঠু ও ইসরাফিল খসরুর প্রার্থিতা। কোর্টের অর্ডার দেখে তারপরে আমাদের ব্যবস্থা নিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। আব্দুল্লাহ আল ফুয়াদের আপিল মঞ্জুর হওয়ায় ঢাকা বিভাগে সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ নেই আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের। এদিকে প্রার্থিতা ফিরে পেলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান হাসিবুল। সশরীরে যদি সমর্থনকারী সমর্থন দেয় তাহলে আর কি বাকি থাকে। যাই হোক, নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন এবং আমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। মনে করছি যে রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না, কারণ এখন পর্যন্ত 5টা যদি কাউন্সিলর ফোন বন্ধ রাখে, কোনো এক জায়গায় থাকে, তাহলে আমি কি করে মনে করব যে ইলেকশন ফেয়ার হবে। বুধবার ঘোষণা আসবে চূড়ান্ত প্রার্থীর তালিকা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস। ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ পেয়েও সুপার 4-এ শেষ 2 ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তান বিপক্ষে সতীর্থদের পারফরমেন্স নিয়ে হতাশ লিটন। এদিকে এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টাইগাররা। শারজায় 3 ম্যাচ টি20 সিরিজ মাঠে গড়াবে 2 অক্টোবর। ক্রিকেট বোর্ড নির্বাচনের ডামাডোলে আড়ালেই চলে গেছে জাতীয় দলের এশিয়া কাপ নিয়ে আলোচনা। ফাইনালে ওঠার মোক্ষম সুযোগ কেন হেলায় হারালো দল, ঘাটতি ছিল কোথায়, এসব নিয়ে কাটাছেড়াই তো এখন স্বাভাবিক। কিন্তু সবাই যেন বেমালুম ভুলতে বসেছে আরও এক ইভেন্ট খালি হাতে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। লেখা হয়েছে ব্যর্থতার গল্প। ব্যর্থ শব্দটায় আপত্তি থাকতে পারে সংশ্লিষ্ট অনেকের। যাদের নিয়ে উচ্চাশা ছিল না তারাই তো আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে, গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছে সুপার 4-এ, সম্ভাবনা তৈরি করেছে ফাইনালে খেলার। তাই নিজেদের সফল দাবি করতে পারেন কেউ কেউ, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে যাওয়া দলের পারফরমেন্সকে আহামরি বলার সুযোগ কি আছে? ভারতের বিপক্ষে পাওয়ার প্লের বোলিং নিয়ে সমালোচনা রয়েছে, তবে সবচেয়ে বেশি আফসোস পাকিস্তানের বিপক্ষে 136 রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ দল। কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে ডুবিয়েছে হাতে থাকা ম্যাচ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের। ইনজুরিতে পড়ায় ডাগআউটে বসেই দেখেছেন জাকের আলীর নেতৃত্বে দলের ধরাশায়ী হওয়া। বড় গলায় শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিটন। ইউএইর বিমান ধরার কথা তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম দিনের অনুশীলন। হংকং ম্যাচ সামনে রেখে অনুশীলনের জন্য ফুটবলাররা স্টেডিয়ামে এলেও প্রচণ্ড বৃষ্টি আর ভয়াবহ বজ্রপাতের কারণে মাঠ ছেড়ে উঠে যান তারা। এর আগে ম্যাচ নিয়ে লক্ষ্যের কথা জানিয়েছেন ফুটবলাররা। এশিয়ান কাপে কোয়ালিফাই করার যে ন্যূনতম সম্ভাবনা আছে ঘরের মাঠে হংকং চায়নাকে হারিয়ে তা বাঁচিয়ে রাখতে চান ক্যাবরেরা শিষ্যরা। হামজা ফাহমেদুলের পর জাতীয় ফুটবলের স্পটলাইটে জায়ান আহমেদ। জাতীয় দলের প্র্যাকটিস জার্সি গায়ে চাপিয়ে অনুশীলনের প্রথম দিনটাতেও তার সঙ্গে ইতালিয়ান প্রবাসী। সকালেই ঢাকায় পা রেখেছেন ফাহমেদুল, ঘণ্টা কয়েক বিশ্রাম নিয়েই অনুশীলনে তিনি। অবশ্য প্রথম দিন ফুটবলাররা অনুশীলন করতে পেরেছেন মাত্র মিনিট 5। মাঠে নামার পরপরই শুরু হয় ভারী বৃষ্টি। এর সঙ্গে ভয়াবহ বজ্রপাত শুরু হলে নিরাপত্তার কথা ভেবে ফুটবলারদের মাঠ থেকে উঠিয়ে নেন হাভিয়ের ক্যাবরেরা। এর আগে অবশ্য হংকং চায়না ম্যাচ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা শুনিয়েছেন ফুটবলাররা। কোয়ালিফাই করতে হলে আপনার এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের যেই কাজগুলা করতে হবে ওদের সাথে খেলতে হলে, ওগুলো আমরা এখানে প্রপারলি 100% যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট। আমরা সবাই নিজেদের দিকে ফোকাস রাখছিলাম, যেহেতু আমাদের এটা ইম্পর্টেন্ট ম্যাচ। তো আমরা এখন আমাদের যেটুকু আমাদের হাতে সময় আছে ওইটুকুতে আমাদের নিজেদেরকে ঝালিয়ে নিয়ে আমাদের বেস্টটুকু দিতে চাই।
চলতি বছর জাতীয় দলে কয়েকজন প্রবাসী যুক্ত হওয়ায় ফুটবলারদের মাঝে বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে বলতে গেলে মাঝে এই লড়াইটা ব্যাপক। ফাহমেদুল ফাহিম একই পজিশনে খেলায় লেফট উইং থেকে প্রথম একাদশে জায়গা পেতে সব সময় আপ টু দ্য মার্ক থাকতে হয় তাদের। সম্প্রতি লেফট ব্যাক হিসেবে জায়ান দলে ঢোকায় ছিটকেই গেছেন ইসা ফয়সাল। দলের মধ্যে তৈরি হওয়া এই লড়াই ইতিবাচক হিসেবেই দেখছেন ফুটবলাররা। একটা টিমে যত চ্যালেঞ্জ থাকবে এটা আসলে টিমের জন্য ভালো, আর এটাই মনে করি চ্যালেঞ্জটা থাকা উচিত। আর এটা আমরা পার্সোনালি নিচ্ছি না যে প্লেয়ার টিমের মধ্যে একটা পজিশনে 2টা 3টা 4টা প্লেয়ার, সো এটা আমরা ইন্ডিভিজুয়ালভাবে নিচ্ছি না, এটা টিম হিসাবে আমরা পাওয়ার হিসেবেই নিচ্ছি। খামখেয়ালিভাবে থাকার কোনো সুযোগ নেই, সবাইকে প্রমাণ করে থাকতে হবে। তো এখানে মনে করি আমি আমার নিজের সর্বোচ্চটুকু দিব, যেহেতু আমরা পরপর 2টা ম্যাচ খেলবো, তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব 2 ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে। প্রায় আধা ঘন্টার ভারী বৃষ্টির পর জাতীয় স্টেডিয়ামের আউটফিল্ড ঘুরে দেখেছেন হাভিয়ের ক্যাবরেরা। মাঠ বেশি ভারী থাকায় ফুটবলারদের আর অনুশীলনে ফেরাননি তিনি। এদিকে হংকং চায়না ম্যাচের 72 ঘন্টা আগে মোহামেডান তাদের ফুটবলার ছাড়ার ঘোষণা দিলেও সেই অবস্থান থেকে সরে এসে ক্যাম্পে খেলোয়াড় পাঠিয়েছে সাদা কালোরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভেঙে ফেলা হবে ইতালির ঐতিহাসিক স্টেডিয়াম সান সিরো। মঙ্গলবার দীর্ঘ 12 ঘন্টা বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয় মিলানের সিটি কাউন্সিল। 197 মিলিয়ন ইউরোতে এসি মিলান ও ইন্টার মিলানের কাছে বিক্রি করা হবে স্টেডিয়াম ও তার আশপাশের জমি। যদিও নতুন স্টেডিয়াম তৈরি হওয়ার আগ পর্যন্ত এই স্টেডিয়াম ভাঙা হবে না এবং এখানেই খেলা আয়োজন করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1926 সালে যাত্রা শুরু 1990 সালের বিশ্বকাপের জন্য পেয়েছিল নতুন রূপ, তবে 2025 সালে এসে বিদায়ের সংকেত। ভেঙে ফেলা হবে ইতালির ঐতিহাসিক স্টেডিয়াম সান সিরো। ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, নেশনস লিগ, এসি মিলান কিংবা ইন্টার মিলানের বহু ঐতিহাসিক মুহূর্ত জড়িয়ে আছে এই স্টেডিয়ামে। শুধু ফুটবলই নয়, কনসার্ট সহ নানা আয়োজন হতো এখানে। ভক্তদেরও অনেক আবেগ এই স্টেডিয়াম ঘিরে। স্থানীয় রাজনীতিবিদরাও ভাঙার ব্যাপারে আপত্তি জানিয়েছিল। তাদের কাছে এই স্টেডিয়াম ইতালির ফুটবলের স্বর্গ। তাই 2019 সাল থেকে চেষ্টা করেও এটা ভাঙার বিষয়ে কোনো আলোচনা এগোতে পারেনি কর্তৃপক্ষ। এবারও এমন কঠিন সিদ্ধান্ত নিতে বেশ বেগ পোহাতে হয়েছে সংশ্লিষ্টদের। এসি মিলান ও ইন্টার মিলান দুই ক্লাবই ভাগাভাগি করে ব্যবহার করে আসছে এই স্টেডিয়াম। তবে একাধিকবার সংস্কার হলেও এখানে নেই অন্যান্য আধুনিক স্টেডিয়ামের মতো সুযোগ সুবিধা। এছাড়া স্টেডিয়াম থেকে ইউরোপের অন্যান্য ক্লাবের চেয়ে আয়ের পরিমাণও অনেক কম, যার কারণে এই স্টেডিয়াম ভাঙার দাবি জানায় ইতালির দুই জায়ান্ট ক্লাব। তারা চায় এখানে শুধু মাঠ নয়, বরং বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্স গড়ে তুলতে। এদিন দীর্ঘ 12 ঘন্টা বৈঠকের পর সান সিরো ভেঙে ফেলার কঠিন সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্টরা। মিলানের সিটি কাউন্সিল 197 মিলিয়ন ইউরোতে এসি মিলান ও ইন্টার মিলানের কাছে বিক্রি করবে স্টেডিয়াম ও তার আশেপাশের জমি। তারাই এবার সান সিরোর পাশে করবে 71,500 আসনের আধুনিক স্টেডিয়াম। নকশাও তৈরি করেছে। মূলত 2032 সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ নতুন স্টেডিয়ামে আয়োজন করতে চায় কর্তৃপক্ষ। তবে এখনই ভাঙা হবে না সান সিরো স্টেডিয়াম। আগামী শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হবে এখানে। এছাড়া নতুন স্টেডিয়াম হওয়ার আগ পর্যন্ত সব ধরনের খেলাও অনুষ্ঠিত হবে এই মাঠে। এরপর নতুন স্টেডিয়াম হওয়ার পর সান সিরো ভাঙা হলেও কিছু অংশ ঐতিহ্য হিসেবে রেখে দেওয়া হবে। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। পিআর জুলাই সনদের আইনি ভিত্তি সহ অভিন্ন কয়েকটি দাবিতে মাত্র ইসলামী দলগুলো পূরণ না হলে নভেম্বরের জোটবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি। চলতি মাসে ইতিবাচক সাড়া মিলবে আশা। রাত থেকে বজ্রসহ বৃষ্টি। মিরপুর, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা। পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল অনেক যানবাহন, দুর্ভোগে মানুষ। এবং 7 কলেজের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট। অস্তিত্ব হারাবে উচ্চ মাধ্যমিক শাখা। নারী শিক্ষা সংকোচনের শঙ্কা। আলোচনার পরই সিদ্ধান্ত। এই ছিল আমার কাছে থাকা ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রাব্বি।
সকালে সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।